নমস্কার। রোববার দিন আমাদের অনুষ্ঠান হয় না, তাই আসিনি, কিন্তু এখন মনে হচ্ছে রোজ একটা নয় গোটা দু তিন করে অনুষ্ঠান করতে পারলে ভালো হতো। এত এত জিনিস, এত নাটকীয় পট পরিবর্তন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিতে, রাজনৈতিক চালচিত্রে। তো এই নাটকীয়তার পরে এরপর মনে হয় যে বিশ্বকাপ ফুটবল আর কেউ দেখবেন না, ওটা ডাহা ফ্লপ হবে। তো যাই হোক, দুদিনে আমি অনেক কিছু দেখলাম। তার মধ্যে প্রথমটা কি, নতুন সরকারের মন্ত্রিসভার মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনলাম TV9-এ। তো সেটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু কে জানে ওনারা কপিরাইট দেবেন কি না, ফলে আমি দেখাচ্ছি না। শুধু এইটুকু বলি যে উনি অনেক ভালো ভালো কথা বললেন এগুলো, এবং সেগুলো আমি সব শুনলাম মন দিয়ে। তো প্রথমেই যে কথাটা আমার কানে আলাদা করে লাগলো সেটা হলো, ওনারা নাকি এখন ডিকনস্ট্রাকশন করছেন। সত্যি এই শব্দটা বললেন, এরপর হবে কনস্ট্রাকশন। তো এইটা উনি বলছিলেন যে বাংলার সমস্ত কলেজের গভর্নিং বডি ভেঙে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে নাকি ডিকনস্ট্রাকশন হয়েছে। তো যদি কেউ বুঝতে না পারে, তাই বাংলাতেও বলে দিলেন বিনির্মাণ। ওনারা বিনির্মাণ করেছেন, তারপর নির্মাণ হবে। তো এইটা শুনে আমার চমৎকার লাগলো, বলতে পারি কানে একটু খট করে লাগলো। কেন? কারণ বিনির্মাণ হচ্ছে একটা রীতিমতো চালু শব্দ। একজন ফরাসি দার্শনিক তথা ভাষাতত্ত্ববিদ আছেন, দেরিদা তার নাম, সেই মহামতি দেরিদা, খুব বিখ্যাত। ফরাসিতে কিছু একটা জিনিস লিখেছিলেন, ফরাসি আমি জানি না, শব্দটা বলতে পারবো না, কিন্তু তার ইংরেজি হলো ডিকনস্ট্রাকশন, আর বাংলায় সেটাকে বলা হয় বিনির্মাণ। তো শব্দটার মানে আদৌ এই নয় যে কোনো কিছুকে একদম ভেঙে চুরে খান খান করে দেবো, আদৌ নয়। তো ওটার মানে কি, ওটা স্রেফ একটা পড়ার কায়দা। তো এখানে যদিও লম্বা হয়ে যেতে পারে, তবুও ব্যাপারটা আমি খুব ছোট্ট করে একটু বলি। যে ধরুন আপনি ঊনবিংশ শতাব্দীর দু তিনজন লোকের মধ্যে বাদানুবাদ শুনছেন, কোনো একজন মহিলার সম্মানহানি হয়েছে কি হয়নি এই নিয়ে শুনছেন, মানে পড়ছেন আর কি। তো তারা কি কি বলছেন, একজন বলছেন যে অমুক তো অমুকের সঙ্গে জুড়ি গাড়িতে উঠেছিল, ব্যাস সম্মানহানি হয়ে গেছে। তখন দ্বিতীয়জন বলছে, কে বলল সম্মানহানি হয়েছে, মাথা তো ঢাকা ছিল, ঘোমটা দিলে সম্মানহানি হয় না। তৃতীয় আরেকজন এসে বলছেন যে ও মা, ও যে স্বেচ্ছায় উঠতে রাজি হলো, তাতে ঘোমটা থাক বা না থাক সম্মানহানি তো হয়েছেই, ব্যাটা পুরুষের দোষ নয়, মহিলাটির দোষ। তো এই এরকম নানা জিনিস পড়ছেন। তো এইটা শুনে প্রাথমিকভাবে আপনার হাস্যকর লাগবে। কারণ কি, কারণ এই একজন মহিলা একজন পুরুষের সঙ্গে জুড়ি গাড়িতে উঠেছেন, এতে তার সম্মানহানি হয় বলে আপনি মনে করেন না। তো এটা আমি পরে আসবো। তো কিন্তু আপনি এবারও জিনিসটা যদি মন দিয়ে পড়েন, তাহলে আপনি দু একটা জিনিস আবিষ্কার করবেন যে সম্মানহানি বলতে বা সম্মানের ধারণা বলতে ঊনবিংশ শতাব্দীতে, এটা কিন্তু বানিয়ে বলছি আমি সম্পূর্ণ, তো কি ভাবা হতো সেটা আপনি বুঝতে পারবেন। যে একাকী মহিলা একজন পুরুষের সঙ্গে দেখা করছেন, দেখা হচ্ছে, এটাতেই একটা সম্মানহানির প্রসঙ্গ চলে আসছে। সম্মানের সঙ্গে একাকী দেখা হওয়া, মাথা ঢাকা ইত্যাদি নানা প্রসঙ্গ জড়িয়ে থাকছে, লজ্জা টজ্জা ইত্যাদিও জড়িয়ে থাকছে। এটা ঊনবিংশ শতাব্দীর ধারণা, মানে আমার বানানো ঊনবিংশ শতাব্দীর ধারণা, সত্যি এরকম টেক্সট নেই। তো এইটা আপনি বুঝতে পারবেন যে সম্মানের ধারণাটা কি। এই যে বুঝলেন, তো এইটা হচ্ছে বিনির্মাণ। খুব সহজ, মানে খুব গোদা ভাষায় বলতে গেলে ঠিক এটাই নয়। এবার এটা আপনি বুঝলেন কি করে? কারণ আপনার মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি সব বদলে গেছে। এখন আপনার ব্যাপারটা হাস্যকর লাগছে যে এ বাবা, সম্মানের সঙ্গে ওসবের কি সম্পর্ক। তো একইভাবে আপনার আজকে যে সম্মানের ধারণা, নারীর সম্মানের ধারণা, এটাও অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কেউ কেউ বলতে পারেন এ বাবা, এটাও তো হাস্যকর, বলে তিনি আপনার সম্মানের ধারণার সঙ্গে কি কি ঠিক জড়িয়ে আছে এইটা উনি পাঠোদ্ধার করে ফেলতে পারেন। তো এই পাঠোদ্ধারের পদ্ধতিটা হচ্ছে বিনির্মাণ, খুব সহজ ভাষায়। তো ওইটার সঙ্গে কোনো কিছু ভাঙচুরের বিশেষ কোনো সম্পর্ক নেই। মানে আপনি এখন যেরকম হচ্ছে যে প্রচুর ডিম ছুঁড়লেন, ডিম ছুঁড়ে তৃণমূলকে একদম ভেঙে খান খান করে দিলেন, আর বললেন যে আমি তৃণমূলের দুর্দশাটা বিনির্মাণ করে ফেললাম, তাহলে সেটা বস্তুত হাসির খোরাক ছাড়া আর কিছু হবে না। তো একটা সময় ছিল, আমরা তো বাঙালিরা নিজেদের খুব পণ্ডিত দেখাতে ভালোবাসি। তো অনেক বাঙালি আঁতেলি করতেন কি, নিজেদের পণ্ডিত প্রমাণের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, অন্তর্ঘাত হচ্ছে, এর প্রতিশব্দ হিসেবে হরবক্ষত বিনির্মাণ শব্দটা ব্যবহার করা শুরু হয়েছিলেন। তো আমার মনে আছে যে দীপেশ চক্রবর্তী, খুব সম্ভবত 2000 সালে, বিখ্যাত ঐতিহাসিক দীপেশ চক্রবর্তী, বোধহয় এইসব কাজ কারবার দেখে খুব হতাশ হয়ে একদা আনন্দবাজারের সম্পাদকীয় পাতায় 1000-1200 শব্দে জিনিসটা প্রাঞ্জল করে বোঝানোর চেষ্টা করেছিলেন। তো আমি যেভাবে বলার চেষ্টা করলাম তার থেকে অনেক ভালো লিখেছিলেন, তো সেটা অনেকেই পড়েছেন। তো কথাটা হচ্ছে যে দীপেশ চক্রবর্তী যত মার্কাটারি মাস্টারমশাই হন না কেন,
তো তিনি মাস্টারমশাই হিসেবে এক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ, পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ তার ওই ব্যাখ্যাকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছেন আমাদের উচ্চশিক্ষামন্ত্রী। তো এখন আমাদের উচ্চশিক্ষামন্ত্রী বলছেন প্রথমে ডিকনস্ট্রাকশন তারপর কনস্ট্রাকশন। ফলে দেখা যাচ্ছে যে এখন যেমন এলাহাবাদ এখন যেমন প্রয়াগরাজ, তো একইভাবে নির্মাণ মানে পরিষ্কার ধ্বংস। সে অন্য পণ্ডিতরা যেখানে যা খুশি বলুন, কিচ্ছু এসে যায় না। এবং অতি অবশ্যই মনে রাখতে হবে যে উচ্চশিক্ষা মানেই হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। তো এইটাতে আমি চমকিত হলাম সত্যি কথা বলতে, কি যে উনি তো সত্যি সত্যি শিক্ষার নতুন দিগন্ত খুলে দিচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়, তারপর দেখলাম উনি কড়া ভাষায় সকলের প্রচণ্ড নিন্দা করছেন। তো দেখে শুনে মনে হলো যে চতুর্দিকে পুরনো সব কিছু একদম যাকে বলে ডিকনস্ট্রাক্ট করে দেবেন, এরকম একটা হাবভাব। তো সেই জরুরি অবস্থার সময় একটা গল্প চালু ছিল যে একজন মন্ত্রী ছিলেন তথ্য সংস্কৃতির নাকি, তিনি বলতেন সমস্ত কিছু সেন্সাস করে দেবো, মানে সেন্সার করবেন আর কি। তো এটা সত্যি কিনা জানি না, গল্প ছিল, তো শুনতে অবিকল সেরকম লাগলো। তা উনি কিভাবে সমস্ত কিছু কড়াভাবে দমন করবেন, কি করে সব কিছু উদ্ধৃতি চিহ্নের মধ্যে যাকে বলা হয় ডিকনস্ট্রাক্ট করে ফেলবেন, তো সেটাতে একদম খুব জোর দিয়ে বললেন, হুবহু কোটেশন নয় কিন্তু মোটামুটি এইটাই বললেন যে পুষ্পা এখন ফুসপা হয়ে হাফ প্যান্ট পরে হাঁটছে, দেখেছেন তো। তারপর আরও স্পষ্ট করে বললেন জাহাঙ্গীরকে তো তবু একটা পোলো টি শার্ট পরে ঘোরানো হয়েছে, কিন্তু এই ধরনের ছেলে যারা শিক্ষা বেচতে ক্যাম্পাসে পৌঁছবে তাদের চারডিতে খালি গায়েই ঘোরানো হবে। তো এইটা শুনে আমি একটু ফাঁপড়ে পড়েছিলাম, যে কারণ দুদিন আগেই কোর্টে পড়েছি যে কাগজে পড়েছি যে কোর্ট নাকি হাইকোর্ট নাকি বলেছে এইভাবে চাড্ডি পরিয়ে রাস্তাঘাটে ঘোরানো এটা মোটেই ভালো জিনিস না, মানে এটা ঠিক আইনসঙ্গত নয়, বিচার হলে কোর্ট করবে ইত্যাদি প্রভৃতি নানা জিনিস। তো আমার একটু আমি ফাঁপড়ে পড়ে গেলাম, আমাদের এই যে মহান নতুন উচ্চশিক্ষামন্ত্রী নাকি তাহলে সম্পূর্ণ ভুল বলছেন। তো সেটা কী করে সম্ভব? উনি শিক্ষা জগতে বিপ্লব এনে ফেলেছেন, দীপেশ চক্রবর্তীকে ছুঁড়ে ফেলেছেন, দেরিদাকে ছুঁড়ে ফেলেছেন, সম্ভবটা কী করে? তো সেইটা নিয়ে আমি একটু দ্বন্দ্বে ছিলাম, কিন্তু পরের কথাটা শুনেই সম্পূর্ণ ভুল ভেঙে গেল। তো শুধু চাড্ডি পরিয়ে ঘোরানো না, উনি খুব স্পষ্ট করে বললেন একদম স্যাটা গরম করে দেওয়া হবে। তো এই রকম কথা, এই বীরদর্পের কথা এই মুহূর্তে শাসক দলের লোকজন ছাড়া কেউ বলতে পারেন না। অন্য কেউ বললে কিন্তু ওই আর কি কোমরে দড়ি দিয়ে কিছু একটা করা হবে। তো যাই হোক, উনি এই বীরদর্পের কথাটা শুনলেন এবং আমি একটু ভেবে দেখলাম যে আসলে এটা কিন্তু শুধু বীরদর্প নয়, যে ব্যাপারটা খুবই সোজা। মানে ব্যাপারটা হচ্ছে যে আইনের পথে চলবে আর উচ্চশিক্ষার পথে, তো দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। তো এই স্যাটা গরম করা যেটা বলা হচ্ছে এইটা কিন্তু উচ্চশিক্ষার পথ। তো বাংলায় আমরা যখন বলি যে শিক্ষা দিতে হবে, অমুককে শিক্ষা দেব, কথাটার মানে কি? কথাটা মানে হচ্ছে যে অমুককে একটু উত্তম মধ্যম দেবো বা অমুককে একটু মজা দেখিয়ে দেবো, তো স্যাটা গরম করে দিতে হবে। এইটা হচ্ছে তারই একটা কাছাকাছি এক্সপ্রেশন, তারই একটা কাছাকাছি অভিব্যক্তি। হ্যাঁ, শব্দ হলে বলতাম প্রতিশব্দ, কিন্তু এক্ষেত্রে অভিব্যক্তিটা একই। মানে শিক্ষা দিতে হবে আর স্যাটা গরম করে দিতে হবে, মোটামুটি একই জিনিস। এবার শিক্ষা যখন বলছি, শিক্ষা দিতে হবে মানে কি? মানে ওটা শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত, শিক্ষা দপ্তরের আন্ডারে, এবং ওটা অতি অবশ্যই উচ্চশিক্ষার আন্ডারে পড়ে। তো ফলে আমার সমস্ত দ্বন্দ্ব ঘুচে গেল যে এখন নতুন শিক্ষার যুগ এসে গেছে। স্বয়ং উচ্চশিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে এখন স্যাটা গরম করে দেওয়া হচ্ছে, অতি অবশ্যই খুব বড় উচ্চশিক্ষা। তো এই জ্ঞানবৃক্ষের ফলটা ওনার 30 মিনিটের একটা সাক্ষাৎকার ছিল, যেটা দেখে আমি পেলাম। তো তারপরেই দেখলাম যে উচ্চশিক্ষা সারা পশ্চিমবঙ্গে একদম দুমদাম করে ফলতে শুরু করেছে। তো আপনাদের একটা ছবি দেখাচ্ছি ওই পুষ্পা তথা জাহাঙ্গীরের, তারপরেই সেটা দেখলাম, দেখে নিন একটু। তো ছবি এবং ক্যাপশনটা খুব ভালো করে পড়ুন, একদম দেখবেন স্যাটা গরম কাকে বলে পরিষ্কার বুঝতে পারছেন। এবং মনে রাখবেন এটা নির্বাচনোত্তর দলীয় হিংসা নয়, একদম ঠান্ডা মাথায় করা হচ্ছে। এবং এটা যে শুধু কান ধরে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে তা নয়, করাটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় রীতিমতো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। এবং সেখানেই শেষ নয়, স্যাটা গরমের পরের ধাপ হচ্ছে গদি মিডিয়াকে দিয়ে তার উদযাপন চলছে। মানে কি দুর্ধর্ষ একটা জিনিস হয়েছে। তো এমনিতে ওই কোর্ট যেটা বলেছিল, তো আমরা আগেই জানি, এমনিও সবাই জানি যে দোষ করলে কেউ যদি দোষী হন তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, কিন্তু তারপরেও জানা যাবে না তার দোষ আছে কিনা। কোর্ট একমাত্র শাস্তি দিতে পারে, এবং সেটা তার জন্য নানা রকম আইন টাইন আছে, এইগুলো করা যায় না। তো হাইকোর্টও সেরকমই বলেছিলেন।
কিন্তু ওই বিনির্মাণের ক্ষেত্রে যেমন পুরনো সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এক্ষেত্রেও তাই। নতুন শিক্ষা এসে গেছে বাজারে, তো এইগুলো এখন সমস্ত কিছু হাইকোর্টের শান্তির ললিত বাণী ইত্যাদি, এইগুলো সমস্ত কিছু এখন স্থগিত রাখা আছে। তো ফলে এখন আপনার কাজটা কি? নতুন শিক্ষায় আপনি উদ্বুদ্ধ হন, আপাতত বর্বরতার অবাধ উদযাপন দেখুন, গণতন্ত্রকে কত সহজে লাটে তুলে দেওয়া যায়, সব কটা স্তম্ভের একসঙ্গে শ্রাদ্ধ করা যায় সেটা দেখুন। এবং এইটা হচ্ছে এই মুহূর্তের উচ্চ শিক্ষা। তো এইটা দেখতে দেখতেই পর মুহূর্তেই চলে এলো পরের স্যাটা ভাঙা, স্যাটা গরম করা, ভাঙা নয়। তো সেটা কি না, এই ভিডিওটা যখন করছি তার একটু আগে মানে গতকাল দেখলাম যে তৃণমূলের 20 জন সাংসদ এনসিপিআই নামে একটা দলে যোগ দিচ্ছেন। তো সেইটা কি বস্তু, সত্যি কথা বলতে কি আমি জানতাম না, ওরকম একটা দল আছে তাও জানতাম না। পরে দেখলাম যে ওনারা নাকি ত্রিপুরায় ভোটেও লড়েছিলেন। যে কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যে দলটা মোটামুটিভাবে সাইন বোর্ড সর্বস্ব। এইবার মজা হচ্ছে যে ওনারা যারা দল ভেঙেছিলেন, তৃণমূলের ভেঙেছিলেন বা নিজেদেরই আসল তৃণমূল দাবি করছিলেন, ও খুব জটিল ব্যাপার, ওর মধ্যে আমি যাব না। তো দেখা যাচ্ছে যে বিজেপি তাদের নিল না। তো তৃণমূল টিকে থাকবে কি না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কেউ জানে না, কিন্তু কথা হচ্ছে যে কোনো বিজেপি বিরোধী দলে এরা আর ফিরতে পারবেন না, কেউ আর সাহস করে নেবে না। তাহলে কথা হচ্ছে নিজেদের কেরিয়ারের আদ্যশ্রাদ্ধ করে গেলেন কেন? কারণ এটাই হচ্ছে উচ্চশিক্ষার পদ্ধতি, স্যাটা গরম করার পদ্ধতি। তো তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ সাফ সাফ রহস্যটা জানিয়েছেন। তো তিনি বলেছেন মোটামুটিভাবে, এটাও আবার উদ্ধৃতি হুবহু নয়, যে সমস্ত সাংসদ ওই তালিকায় 20 জনের তালিকায় আর কি সই করেননি, তাদের কিভাবে চাপ দেওয়া হয়। তো তাদের বাড়ির ভিতরে বিজেপির কর্মীরা হাজির হয়ে বসেছিল আর পুলিশ বাইরে থেকে পাহারা দিচ্ছিল। তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তাদের পরিবারকে ভয় দেখানো হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। অনেকেই ভয় পেয়েছেন। বাপি হালদারের বাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তিনি, কীর্তি আজাদ বলেছেন, তিনি কাঁপছিলেন, কারণ তিনি প্রথমবারের মতো একজন নির্বাচিত সংসদ। এছাড়াও মিতালি বাগেরও বাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই এইগুলো কীর্তি আজাদের বক্তব্য। তো সোজা কথায় উনি যেটা বলতে চাইলেন বলে আমার মনে হয়েছে যে না গিয়ে উপায় ছিল না, মানে ওই স্যাটা গরম হয়ে যাওয়ার পর আর না গিয়ে উপায় ছিল না। স্যাটা গরম শব্দটা উনি বলেননি, কিন্তু মোটামুটিভাবে ব্যাপারটা তাই। মানে বাড়ি ভাঙচুর, পরিবারকে হুমকি, এতে সোজা সব পন্থা, গোপন কিছু নয়। ফলে এটাকে স্যাটা গরম আমরা বলতেই পারি, উচ্চশিক্ষার পদ্ধতিও বলতে পারি। তাই এই অভিযোগটা করেছেন কীর্তি আজাদ, এটা আমি সত্য মিথ্যা বলতে পারবো না, উনি বলেছেন সেটা বললাম। কিন্তু এইটা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে অন্য যে কোনো পার্টি যদি অন্য যে কোনো জমানায় এইরকম একটা অভিযোগ করতো, তাহলে কিন্তু হুলুস্থুলু পড়ে যেত গদি মিডিয়ায়। আমাদের বিখ্যাত গালফোলা সঞ্চালকরা চোখ গোল গোল করে বলতেন, কি হিংসা, কি হিংসা, এত রক্ত, ভাবা যায় না পশ্চিমবঙ্গের কি হাল হয়েছে, কই সারা ভারতে তো আর এরকম হয় না। তা এখন দেখা যাচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এরকম হচ্ছে, কিন্তু তাদের আর গলা শোনা যাচ্ছে না। তো যাই হোক, সারা ভারতবর্ষের কথায় পরে আসবো। তো কথাটা হচ্ছে যে গদি মিডিয়া কিন্তু এই ক্ষেত্রে তাদের গলার আওয়াজ আর শুনতে পাওয়া যাচ্ছে না। আগে হলে যেত, এখন যায় না। এইটা একদম নিশ্চিত করে আমি বলতে পারি, মানে অভিযোগ হলেই চেঁচামেচিটা শুনতে পাওয়া যেত। তো তাদেরও কোনোভাবে স্যাটা গরম করে দেওয়া হয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয়েছে কিনা আমি জানি না। তবে যেটা দেখছি যে চারদিকে তথাকথিত গণরোষ, গণপিটুনি, গ্রেপ্তার এবং ডিম কালচার চালু হয়েছে যেভাবে, এবং সেটাকে যেভাবে গৌরবান্বিত করে দেখানো হচ্ছে, তাতে মানে ওদেরও যে উচ্চশিক্ষা সম্পূর্ণ হয়েছে সেটা না হবারও কিছু নেই। এবং কীর্তি আজাদ যেটা বলেছেন সেটা না অবিশ্বাসযোগ্য কিছু না হতেই পারে আর কি। এবং এই যে তথাকথিত চোখ গোল গোল করে সারা ভারতবর্ষে আর কোথাও হয় না বলেন ওনারা, আমি বলছিলাম যে সারা ভারতবর্ষেই এখন হচ্ছে। কেন বলছিলাম? কারণ হচ্ছে যে ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে তো শুধু তৃণমূল নয়, ভেঙেছে আপ, এর আগের দিনই অনুষ্ঠানে বলেছি, ভেঙেছে এনসিপি, শিবসেনা, এবং এই গতকালেরই খবর যে যেটুকু টিকেছিল উদ্ধব গোষ্ঠী শিবসেনা, সেটাও নাকি আবার ভাঙছে। তো দেখুন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তো এইসব খুব প্রাকৃতিক নিয়মে হচ্ছে, মানে যেরকম প্রথমে গাছে আম ফলে, তারপর সেই আম পাকে, তারপর টপ করে পড়ে যায়, এভাবে প্রাকৃতিক নিয়মে হচ্ছে বলে আমার মনে হয় না। ভলতেয়ার নাকি বলেছিলেন যে
কেউ একজন জিজ্ঞাসা করেছিল ভলতেয়ারকে যে স্রেফ প্রার্থনা করে কি একপাল ভেড়াকে মেরে ফেলা যায়? উনি বলেছিলেন অবশ্যই যায়, তবে প্রার্থনা করার আগে খানিকটা সেঁকো বিষ খাইয়ে দিলে খুব ভালো হয় আর কি। তো এক্ষেত্রেও তাই, যে খুব প্রাকৃতিক নিয়মে সমস্ত সাংসদরা কার্যত রাজনৈতিকভাবে আত্মহত্যা করতে যাচ্ছেন বলে মনে হয় না, তার আগে কিছু একটা খেয়েছেন বলে মনে হয়। তো তাদেরকে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমি তাদেরকে জাস্টিফাই করছি না, কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে সাংসদদের কাছ থেকে আমরা সাহস আশা করি। এবং এও সত্যি অনেকে সেফ ধান্দাবাজি করেছেন, সেফ ধান্দার কারণে দল বদলেছেন, কেউ কেউ এসেছিলেন গ্ল্যামার দেখাতে, আদর্শের তো তাদের কোনো বালাই ছিলই না, রাজনীতি বস্তুটা কি সেটাই অনেকে জানতেন না। তো এরা এবং এদের যারা দাঁড় করিয়েছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছিলেন, তো তারা সবাই নানা মাত্রায় দোষী। কিন্তু কথাটা হচ্ছে তারপরেও সেঁকো বিষকে ছেড়ে দিয়ে দোষটা স্রেফ এদের ঘাড়ে, মানে প্রার্থনার ঘাড়ে চাপিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে শিক্ষাই বলুন, সেঁকো বিষই বলুন, এদের যে কৃতিত্ব এটা অস্বীকার করা হয়। মানে ডাকাতির দায় সম্পূর্ণ গেরস্থর ঘাড়ে চাপানোর মতো হয়ে যায় পুরো ব্যাপারটা। ঠিকই গেরস্থ খুবই ভুলভাল কাজ করেছে, তাই সে দরজায় তালা দেয়নি, সে ঢাক পিটিয়ে বলেছে আমার বাড়িতে অনেক কিছু আছে, তো তারপর ডাকাত হানা দিয়েছে, পুলিশে খবর দেয়নি ঠিক সময়, সবই হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে ডাকাতির অপরাধের দায় কিন্তু গেরস্থর নয়, অসাবধানতার দায় আর অনেক কিছু খারাপ কাজের দায় হতে পারে। তো এছাড়াও সাংসদদের পক্ষেও আমার একটা কথা বলার আছে, সমস্ত সমালোচনার পরেও তো সত্যি এরা তো শুধু সাংসদই হয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামে সুভাষ বসু বলে তো আর নাম লেখাননি। তো ফলে নিজের ঝুঁকি একরকম করে মেনে নেওয়া যায়, কিন্তু পরিবার যদি ঝুঁকির সামনে পড়ে সেটা সত্যি সত্যি মেনে নেওয়া কঠিন। যারা ধান্দাবাজ তাদের কথা বাদ দিয়ে বলছি। তো যাই হোক, কথাটা হচ্ছে যে ফলে ওদেরকে দোষ দেওয়ার সঙ্গে সঙ্গে হরতন বলাটাও উচিত, যেটাকে ইংরেজিতে বলে স্পেডকে স্পেড বলতে হবে। কি সেটা না, এই যে উচ্চশিক্ষা স্যাটা গরম করে দেওয়ার পদ্ধতি, এইটা কিন্তু সর্বস্তরে প্রয়োগ করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী যে জ্ঞানবৃক্ষের ফলটা আমাদের খাইয়েছেন সেটা নিজের দলকেও নিশ্চয়ই আগে খাইয়েছেন, বা ওকেও কেউ খাইয়েছে। এখানে কে ঈশ্বর বলা খুব কঠিন, মানে কোন ইডেন গার্ডেনে ফলটা ফলেছিল বলা খুব কঠিন, কিন্তু কেউ না কেউ প্রথম খেয়েছেন। ফলে সেই শিক্ষায় সর্বত্র প্রয়োগ করা হচ্ছে। এই শিক্ষাটাকে আপনারা, আমি বললাম ভলতেয়ারের ভাষায় আপনারা সেঁকো বিষ বলতে পারেন, আমাদের শিক্ষার ভাষায় বলতে পারেন এটাই হচ্ছে উচ্চশিক্ষা, একটু ভাষায় আপনারা বলতে পারেন স্যাটা গরম, বা রাজনীতির পরিভাষায় এটাকেই বলতে পারেন ফ্যাসিবাদ আর কি। মানে পরিষ্কার ব্যাপারটা এই যে এখন ঠিক ফ্যাসিবাদ খেলা হচ্ছে না। অনেকে ভাবছিলেন যে ফ্যাসিবাদের নানা রকম রূপ ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক করবো, এটা নিও ওটা জিও, এইসব নিয়ে তর্ক বিতর্ক করবো, ব্যাপারটা সে জায়গায় নেই। যে একটা জ্যান্ত দৈত্য কিন্তু একদম পরিষ্কার গিলে খাবার জন্য একদম হাঁ করে দাঁড়িয়ে আছে। তো এর বিরুদ্ধে কি করতে হবে সেটা রাজনীতিকরা ভাববেন। রাহুল গান্ধী একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন ইন্ডিয়ার মিটিংয়ের শেষে, তো সেটা এখনও অনুবাদ করা হয়নি, হলেই আমি আপনাদের শোনাবো, সেটা প্রত্যেকে শোনা দরকার। তা কিন্তু আজকে আর বেশি বাড়াবো না, অনেকটা লম্বা হয়ে গেল। তো এই শিক্ষার কথাটা মাথায় রাখবেন, আর ভিডিওগুলো নিয়মিত দেখবেন, অনুসরণ করবেন চ্যানেলটা, আর বন্ধু বান্ধবদের অতি অবশ্যই শোনাবেন যদি মনে করেন এই কথাগুলো তাদেরও শোনা উচিত। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।